এমন দয়ালু তো নাই রে আর, এমন দয়ালু তো নাই রে আর। নদেশে গোরা চাঁদ গুচালো জাতের বিচার, এমন দয়ালু তো নাই রে আর, এমন দয়ালু তো নাই রে আর। কেঁদে কয়ে লালন পামর, আমি কেনে রইলাম পার, এমন দয়ালু তো নাই রে আর। লালন সাঁইয়ের এই গান আজও কানে বাজে। যে প্রাণ পুরুষ জাতপাতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ধন্য করলেন, সেই গোরাচাঁদি 48 বছর বয়সে পুরীতে হঠাৎ উধাও। তারপর তার সবচেয়ে নিকটজনেরা কেন নীরব হয়ে গেলেন? আজ আমরা খুঁজবো সেই নীরবতার কারণ। চৈতন্যদেবের অন্তর্ধানের পরে পরেই যে সকল জীবনী বাঙালি ভক্ত পারিষদেরা রচনা করেছিলেন, তাতে চৈতন্যের তিরোধানের বিষয়ে কিছুই লেখা হয়নি। অনেক পরে জয়ানন্দ ও লোচন দাসের চৈতন্য মঙ্গলে চৈতন্যের দেহত্যাগের কথা শোনা গেল। চৈতন্যের অন্তর্ধানের বিষয়ে আসলে প্রচার করা হয়েছিল উড়িষ্যার লেখকদের দ্বারা, এবং তারা প্রায় অধিকাংশই পঞ্চসখা সম্প্রদায়ের মানুষ। এবার কথা হলো, চৈতন্যদেব কি একাই অন্তর্ধান করেছিলেন? চৈতন্যের পরেই যিনি বৈষ্ণব আন্দোলনের পুরোধা, সেই নিত্যানন্দের জীবনাবসান নিয়েও আমাদের কাছে প্রামাণ্য তথ্য নেই তার সমাধির কোনো খবর। নিত্যানন্দ বংশমালা গ্রন্থ থেকে জানা যায় যে একচাকা গ্রামে, যা নিত্যানন্দের জন্মস্থান, সেখানে মন্দিরে সস্ত্রীক নিত্যানন্দ বিগ্রহে প্রবেশ করেন। এই স্ত্রী সম্ভবত প্রথমা বসুধা, কারণ দ্বিতীয়া স্ত্রী জাহ্নবা অনেক পরবর্তী সময়েও জীবিত ছিলেন। 1570 থেকে 1580-তে খেতুরির মহোৎসবে জাহ্নবা দেবীকে নেতৃত্ব দিতে দেখা গেছে। এই জাহ্নবা দেবী সম্পর্কেও মুরলী বিলাস জানাচ্ছে তিনি গোপীনাথের মূর্তিতে লীন হয়ে গেছিলেন। চৈতন্যদেব, নিত্যানন্দ এবং জাহ্নবা দেবী এই তিনজনের বিগ্রহে লীন হয়ে যাওয়ার কাহিনী প্রচারের পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। হয় শেষ কথা চরিতকারেরা জানতেন না, অথবা জেনে শুনেই এসব গল্প কথা ছড়ানো হয়েছিল মাহাত্ম্য বাড়ানোর জন্য। পুরীতে চৈতন্যদেবের অন্যতম ঘনিষ্ঠ পার্ষদ হলেন রামানন্দ। মুরলী বিলাস থেকে আমরা জানতে পেরেছি শ্রীবাস চৈতন্যের ঠিক পরে পরেই নীলাচলে এসে রামানন্দের সাক্ষাৎ পান। এরপরে রামানন্দের বিষয়ে কিছু তথ্য নেই। ওড়িয়া লেখকদের থেকে আমরা জেনেছি চৈতন্যের অন্তর্ধানের পরে নীলাচলে চৈতন্যের নামে এক মহোৎসবের পরে রাজা প্রতাপের সঙ্গে রামানন্দ কটকে চলে যান। এরপরে আর কিছু জানা যায়নি। নীলাচলে চৈতন্যের সবচেয়ে ঘনিষ্ঠ পার্ষদ ছিলেন দামোদর। চৈতন্যের অন্তর্ধানের পরে তাঁরও কোনো খবর নেই। রঘুনাথ দাস গোস্বামীর মুক্তাচরিতের 4th শ্লোক থেকে ডক্টর সুশীল কুমার দে অনুমান করেছিলেন স্বরূপের শেষ দিনগুলি বৃন্দাবনে কেটেছিল। চৈতন্য ও স্বরূপ দামোদরের প্রসঙ্গে কিছু না বলে আশ্চর্যজনকভাবে কৃষ্ণদাস কবিরাজ দামোদরের সঙ্গী রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে জানালেন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। স্বরূপ দামোদরের যে অন্তর্ধান হয়েছিল, অন্তত সেই সংবাদটুকু আমরা পেলাম। গদাধর ছিলেন চৈতন্যের কৈশোর থেকে ঘনিষ্ঠ। চৈতন্য নীলাচলে চলে গেলে গদাধরও সেখানে চলে আসেন। চৈতন্য তাকে টোটা গোপীনাথের পূজার দায়িত্ব দেন। কোন কোন লেখকের বর্ণনা অনুযায়ী টোটা গোপীনাথের মন্দিরে চৈতন্য ও গদাধরকে শেষবার কথা বলতে দেখা গেছিল। চৈতন্যের অন্তর্ধানের কিছুদিন পরে শ্রীনিবাস নীলাচলে এলে গদাধরের সাক্ষাৎ পান। গদাধর তাকে নবদ্বীপ থেকে একটি নতুন ভাগবত এনে দিতে বলেন। দ্বিতীয়বারে নীলাচলে এসে শ্রীনিবাস আর গদাধরের দেখা পাননি। অদ্বৈত আচার্যের শেষ কথাও আমাদের পরিষ্কারভাবে জানা নেই। চৈতন্যের অন্তর্ধানের পরে আরো কতদিন তিনি জীবিত ছিলেন তা জানা যায় না। অদ্বৈত প্রকাশ মতে নিত্যানন্দের ইচ্ছা মৃত্যুর সময় উপস্থিত ছিলেন।
যেহেতু নিত্যানন্দের দেহত্যাগ নিয়ে পরিষ্কার তথ্য নেই, তাই তাঁর ইচ্ছা মৃত্যু এবং সেই মৃত্যুর সময় অদ্বৈতের উপস্থিতির বিষয়ে কিছু মন্তব্য করা যায় না। প্রেম বিলাস মতে দ্বিতীয়বার নীলাচল থেকে ফেরত আসার সময় শ্রীনিবাস জানতে পারেন অদ্বৈতর তিরোধান হয়েছে। চৈতন্যদেবের এইসব ঘনিষ্ঠ পার্শ্বদের মধ্যে একমাত্র অদ্বৈতের মৃত্যুর বয়স হয়েছিল, বাকি সবাই 50 থেকে 55 বছর সেই সময়। চৈতন্যদেবের নিরুদ্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে এদের সকলের নিরুদ্দেশ হয়ে যাওয়াটা কি আশ্চর্যের এক বিষয় নয়? দুজন পার্ষদকে চৈতন্যদেব কথা দিয়েছিলেন পুনরায় দেখা করার। একজন হলেন বংশীবদন। আর এক গুচ্ছ কথা কহি তু আপাস, রসরাজ উপাসনামৃত আস্বাদিতে মিলিব মো অন্তরঙ্গ ভকত সহিতে। আর একজন হলেন নিত্যানন্দ। নিত্যানন্দে কহেন, তুমি না আইস 12 বার, তথাই আমার সঙ্গ হইব তোমার। অদ্বৈত আচার্য প্রায় 130 বছর জীবিত ছিলেন। দীর্ঘায়ু ছিলেন তুলসীদাস এবং কবিরও। পুরী থেকে অদৃশ্য হয়ে চৈতন্যদেব বৃন্দাবন, কামরূপ, শ্রীহট্ট সহ ভারতের বহু স্থানে ভ্রমণ করেছেন বিভিন্ন সময়ে। ছিলেন মেদিনীপুরের তমলুকেও। কৃষ্ণদেব রায়ের ভাই অচ্যুতদেবের আমলে প্রাপ্ত গ্রামে শিষ্যদের জন্য সাধনের ক্ষেত্রতেও আসতেন দাক্ষিণাত্যে। তুকারাম, যিনি চৈতন্য অন্তর্ধানের প্রায় 75 বছর পরে জন্মেছিলেন, তাঁকেও কৃপা করেছিলেন চৈতন্যদেব। তুকারামের রচিত অভঙ্গতেই সে কথা লেখা আছে। রাঘব চৈতন্য কেশব চৈতন্য সঙ্গীতা লিখুন মক্ষি কছি, বাবাজি অপলে সঙ্গীতালে নাম, মন্ত্র দিলা রাম কৃষ্ণ হরি। ফলত চৈতন্যদেব যে দীর্ঘায়ু ছিলেন সে বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। পুরী থেকে অন্তর্ধান করে প্রাথমিক পরিকল্পনা মতো চৈতন্যদেব বৃন্দাবনে গিয়েছিলেন। কিন্তু বৃন্দাবন যাওয়ার কথা যেহেতু প্রয়োজনের বেশি প্রচার পেয়ে গিয়েছিল, তাই প্রথম কিছুদিন গোপনে পুরী থেকে পূর্ব দিকে খুর্দা ভদ্রক এলাকায় আত্মগোপন করে ছিলেন। জয়দেব মুখার্জির কাহা গেলে তোমা পাই উপন্যাসে ইঙ্গিত আছে চৈতন্যদেব জটা জুটোধারী সন্ন্যাসীর বেশে চলে আসেন উড়িষ্যার আনোয়ারপুর পরগনার ঘোলা ডুবলি গ্রামে। এই গ্রামটির বর্তমান নাম রঘুরাজপুর। পুরী থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ভার্গবী নদীর তীরে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। অনেক বাড়ির দেয়ালে রয়েছে চৈতন্যদেবের নৃত্যরত চিত্র। এখানে বিখ্যাত হলো গতিপুয়া নৃত্যশৈলী, যেখানে 16 বছর পর্যন্ত বয়স্ক বালকেরা মেয়ে সেজে নৃত্য করে। এরপর সম্ভবত মেদিনীপুরের তমলুক হয়ে চৈতন্যদেব বৃন্দাবন যান, কারণ তমলুকে বাসুদেব ঘোষ তাঁর দর্শন লাভ করেন। চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাচ্ছি জগদানন্দ 1533 সনে চৈতন্যদেব অন্তর্ধানের কিছুদিন আগে বৃন্দাবন যাচ্ছেন। তাকে বলে পাঠাচ্ছেন, আমি হো আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান করে বৃন্দাবনে। এ কথাও প্রচলিত যে দ্বাদশাদিত্য টিলায় চৈতন্যের থাকার জন্য সনাতন এক চালা ঘর বানিয়েছিলেন। কবি কর্ণপুরের শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে চৈতন্য গৌড়ের ভক্তদের নীলাচলে আসতে নিষেধ করছেন। যদি আস্য আমার না পাবে দর্শন, পুনঃ আমি নিকটে যাইব বৃন্দাবন। আনুমানিক মীরাবাইয়ের জন্ম 1498 সনে এবং প্রচলিত মতো রণছোড়জি মন্দিরে বিগ্রহে লীন হয়ে যান 1546 সনে। বৃন্দাবনে তিনি এসেছিলেন এবং দীর্ঘ সময় অতিবাহিত করেন। মীরাবাইয়ের কর্চা থেকে আমরা জানতে পারছি মীরাবাইয়ের সাধন গুরু হলেন চৈতন্যদেব, তাঁর শিক্ষাগুরু হলেন স্বরূপ দামোদর এবং সাধন সঙ্গী হলেন শ্রীরূপ গোস্বামী। মীরাবাই
চৈতন্যের অনুমতি নিয়ে স্বরূপের নির্দেশ মেনে সাধন শুরু করেন। এইসব ঘটনা কখন হওয়া সম্ভব? চৈতন্যদেব প্রথমবার যখন বৃন্দাবনে যান সেই সময়, অর্থাৎ 1516। তখনও মীরাবাই বৃন্দাবনে আসেননি। সাধক সমাজে চৈতন্যদেবের দ্বিতীয়বার বৃন্দাবনে যাওয়ার কথা শোনা যায়। এই দ্বিতীয়বার যাত্রা অন্তর্ধানের পরেই, ফলে এই শিক্ষাদান সম্ভব 1533 পরেই। শ্যাম কিশোর ভয়োনদ গোরা, শ্যাম কিশোর ভয়োনদ গোরা, চৈতন্য যাপো নাম, গৌর কৃষ্ণ কি দাসী मीरा, गौर कृष्ण की दासी मीरा, रसना कृष्ण रसे। সহজিয়া সাধনার ধারা প্রবর্তন করে দিয়ে চৈতন্য বৃন্দাবন ছেড়ে অন্যত্র চলে যান। একে একে রূপ, সনাতন, শ্রীজীব সকলেই এই সাধনায় যুক্ত হন। সম্ভবত স্বরূপ দামোদর বৃন্দাবনেই দেহ রাখেন। ন্যাসী রূপে গেলা মদন গোপালের স্থান। আমরা বৃন্দাবন দাসের অপ্রকাশিত 3 অধ্যায়ে পেয়েছিলাম চৈতন্যদেব নীলাচলে অপ্রকট হয়ে সন্ন্যাসী রূপে মদন গোপালের স্থানে গিয়েছিলেন। বিষ্ণুপুরে একটি মদন গোপালের মন্দির আছে, কিন্তু সেটি অনেক পরে নির্মিত হয়েছিল। প্রেম বিলাসের 23তম বিলাসে আমরা পাচ্ছি অদ্বৈত আচার্য মথুরা ভ্রমণকালে স্বপ্নাদেশ পেয়ে এক মদন গোপালের মূর্তি উদ্ধার করেন। সেই মূর্তি মথুরাবাসী একজন চৌবেকে প্রদান করলে চৌবেজি সেটি সেখানে পূজা করতে থাকেন। তাই আমাদের বিচারে চৈতন্যদেব মথুরার মদন গোপালের স্থানে এসেছিলেন। শ্রী মদন গোপাল মন্দির করিয়া সেবার বন্দোবস্ত করিলা হর্ষ হইয়া। আসামে বৈষ্ণব সম্প্রদায়গুলি 4টি ভাগে বিভক্ত: দামোদরী, মহাপুরুষীয়, হরিদেবী এবং চৈতন্যপন্থী। এর মধ্যে নাম শুনেই চৈতন্যপন্থীদের চৈতন্যদেবের অনুগামী রূপে চিহ্নিত করা যায়। দামোদরী সম্প্রদায়ের আদি গুরু দামোদরকে চৈতন্যদেব বিশেষভাবে কৃপা করেছিলেন বলে শোনা যায়। মহাপুরুষী সম্প্রদায়ের প্রধান শঙ্করদেব ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য। পরে আসামে উনি চলে আসেন। ভট্টদেব রচিত সৎ সম্প্রদায় কথা প্রকাশ করেন লঘনরাম চৌধুরী। তাতে বলা আছে, চৈতন্যদেব হয়গ্রীব মাধব পার হয়ে পরশুরাম কুণ্ড পর্যন্ত গিয়েছিলেন এবং ফিরে এসে কিছুদিন হাজর ধোপাতে ছিলেন। পাচে মহাপ্রভু তৈরপরা আশি করতিয়ার তীরে রহিলা। পাচে যেখন রাজা নরনারায়ণ এই উপর দেশের পরা অনেক লোকক নমাই আনি শঙ্করক গোমস্তা পাতি রাজ্য বসাইবে দিছে মাত্র। তেখনে চৈতন্য ভারতী প্রভু মাধব দর্শনে মণিকূটে আসিলা। পাচে মহাপ্রভু পরশুকুঠারে যাই নামার নির্ণয় লেখি ব্রহ্মকুণ্ডত স্নান করি উলটি আসি সেই গোঁফাতে রহিলা। উল্লেখ্য, পাল রাজা রামপালের সময় করতোয়া ও গঙ্গা নদীর সঙ্গমে স্থাপিত হয়েছিল জগদ্দল বিহার। করতোয়ার তীরে তন্ত্র সাধনার চল ছিল। বিবি মজুমদার কৃষ্ণভারতী রচিত সন্ত নির্ণয় নামক গ্রন্থের সন্ধান দিয়েছেন। সেই গ্রন্থে লেখা আছে, চৈতন্যদেব বৃন্দাবন হতে মাধব দর্শন করতে আসেন। পাচে নরনারায়ণ চিলা রায় দু ভাই কামরূপের রাজা হইল। নরনারায়ণ কবে কামরূপের রাজা হলেন এ নিয়ে বিবাদ রয়েছে। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল 1893-এ কোচ কিং অফ কামরূপ নামে জনৈক গেইট সাহেব লিখিত একটি প্রবন্ধের কথা হেমচন্দ্র ও বিমান বিহারী উল্লেখ করেছেন। বিভিন্ন মতামতের মধ্যে গেইট প্রসিদ্ধ নারায়ণের বংশাবলীকে গ্রহণ করে 1534 খ্রিস্টাব্দে নরনারায়ণের কামরূপ দখলের সময় নির্ধারণ করেছেন।
যেহেতু প্রচলিত মত চৈতন্যদেব 1533-এ দেহত্যাগ করেছেন, তাই এ মত হেমচন্দ্র গ্রহণ করেননি। বিমান বিহারী মজুমদার তার চৈতন্য চরিতের উপাদানে গেট ও রবিনসন সাহেবের মত উল্লেখ করেছেন। রবিনসন 1528-এ এবং গেট 1534 খ্রিস্টাব্দে নরনারায়ণ রাজা হয়েছিলেন বলেছেন। গেটের মতে 1546-এ নরনারায়ণ কামরূপ আক্রমণ করেন ও দখল নেন। ভট্টদেবের রচনা থেকে আমরা পেয়েছি চৈতন্যদেব করতিয়া নদীর তীরে ছিলেন। এটি সম্ভবত করতোয়া। নরনারায়ণ কামরূপ দখল করার পর মণিকূটে এসেছিলেন। সেক্ষেত্রে চৈতন্যদেব 1533-এর আগে কামরূপে আসতেই পারেন না। অথচ চৈতন্যদেব যে এসেছিলেন সে নিয়ে কোনো সন্দেহ নেই। অসমীয়া লেখক লক্ষ্মীকান্ত বেজবড়ুয়ার কথা বিবি মজুমদার উল্লেখ করেছেন। তিনি শঙ্করদেব আরু শ্রী মাধবদেব গ্রন্থে মত দিয়েছেন চৈতন্যদেব দক্ষিণে ধর্মপ্রচার করে মণিপুরে আসেন, তারপর আসামের হাজতে কিছুদিন ছিলেন। সেক্ষেত্রে আমরা পেলাম এই যে চৈতন্যদেব অন্তর্ধানের পরে বৃন্দাবন যান, সেখানে কিছুদিন গোপন থাকার পর করতোয়া নদীর তীরে এসে থাকেন, তারপর পরশুরাম কুণ্ড ঘুরে এসে মণিকূট পাহাড়ের নিচে চৈতন্য ধোপা নামক গহ্বরে কিছুদিন থাকেন। ক্রমে ভক্তদের কাছে প্রকট হয়ে যেতে থাকলে সেখান থেকে চলে আসেন। ভট্টদেব যে চৈতন্যদেবকে বারবার চৈতন্য ভারতী বলে সম্বোধন করছেন সে কথাটি আমাদের বিশেষভাবে লক্ষ্য করতে হবে। 1533 পর্যন্ত কোথাও চৈতন্যদেব ভারতী বলে পরিচিত নন। এই আসামে তাকে ভারতী বলা হলো। কৃষ্ণ ভারতী তাঁর সন্ত নির্ণয় গ্রন্থে চৈতন্যদেবকে চৈতন্য ভারতী বলে স্বীকার করে নিচ্ছেন। মণিকূট পাহাড় থেকে কোথায় গেলেন চৈতন্য ভারতী? চৈতন্যদেবের শ্রীহট্টে আগমনের কথা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে পাওয়া যায়। বঙ্গদেশে মহাপ্রভু হইলা প্রবেশ, অদ্যাপিত সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। সেই ভাগ্যে অদ্যাপিও সর্ববঙ্গদেশে শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। প্রেম বিলাসাদি প্রাচীন বৈষ্ণব গ্রন্থ পাঠে জানা যায় যে পূর্ববঙ্গ ভ্রমণ উপলক্ষে তিনি মানে শ্রী চৈতন্যদেব অনেক স্থানে গিয়াই হরিনাম প্রচার করেন। যখন কেশব ভারতীর কাছে ব্রহ্মচর্যে দীক্ষা নিলেন তখন তিনি নবদ্বীপে বেশ বিখ্যাত ব্যক্তি। নিত্যানন্দ সহ আরও কেউ কেউ তাঁর সঙ্গে ছিলেন। রাঢ় অঞ্চলে কিছুদিন ঘুরে চৈতন্য শান্তিপুরে অদ্বৈতের বাসায় আসেন এবং সেখান থেকে নীলাচলে চলে যান। যেহেতু মুরারি, কবি কর্ণপুর, বৃন্দাবন বা কৃষ্ণদাস কেউই শ্রীহট্ট গমনের কথা বলেননি, তাই আমাদের মনে হয় শ্রীহট্ট চৈতন্যদেব 1533-এর আগে যাননি। অন্তর্ধানের পরে তাঁর মনে পড়ে সচিমাতার বচনের কথা, মাতৃবচন রক্ষার্থে তিনি শ্রীহট্ট যান। এই সময় কোনো বর্ণনায় গৌড়ীয় রচনাকারেরা লিপিবদ্ধ করে যাননি। ময়মনসিংহ জেলার উত্তর পূর্ব প্রান্তস্থ সুসঙ্গ দুর্গপুর নামক স্থানে হাজঙ্গ জাতীয় পার্বত্য লোকেরা পুরুষানুক্রমে বৈষ্ণব। অচ্যুতচরণ তত্ত্বনিধি মনে করেন এই পার্বত্য লোকেদের বৈষ্ণব হওয়ার পশ্চাতে রয়েছেন চৈতন্যদেব। রসতত্ত্ব বিলাস নামক যে হাতে লেখা কীটদংষ্ট পুঁথি পাওয়া গিয়েছিল তার থেকে শ্রীহট্টের রামদাস ও মাধবদাস এবং জ্ঞানবর ও কল্যাণবর এই চারজনের নাম পাওয়া যায় যাদের চৈতন্যদেব নাম প্রচার করতে বলেছিলেন। এত বলি মহাপ্রভু ডাকে রামদাস, দুই ভাই সঙ্গে চলে মাধব দাস, এই নাম বিলাইয়া উত্তর দিগেতে জ্ঞানবর কল্যাণবর ডাকায় তরিতে, মোর আজ্ঞা বলে বাপু পূরব দিগেতে, যারে তারে এই নাম বিলাও ভালো মতে। এই চারজন ছাড়া চৈতন্যদেবের বিখ্যাত পার্শ্বদের একজনের নামও পূর্ববঙ্গে পাওয়া যাচ্ছে না। আশ্চর্যজনক হলো এই সমগ্র ক্রিয়াকর্মের সময় চৈতন্যদেব সম্পূর্ণ একা, তার কোনো পার্শ্বদ তার সঙ্গে ছিলেন না। একাকী চৈতন্যদেবের ভ্রমণের কোনো সংবাদ 1533-এর আগে পাওয়া যায় না। তবে তিনি কি 1533-এ অন্তর্ধানের পরে আসাম হয়ে শ্রীহট্টে এসেছিলেন? কারণ আসামেও মণিকূটে তিনি একাকী কাটিয়েছিলেন কিছুকাল। মধুসূদন সরস্বতী ও দক্ষিণ ভারত। প্রকৃত নাম কমল নয়ন। জন্মেছিলেন ফরিদপুরের উনশিয়া গ্রামে।
মাত্র 12 বছর বয়সের নবদ্বীপে এসে চৈতন্যের ভক্ত হতে চান। চৈতন্য তখন তাকে ফিরিয়ে দেন এবং বলেন সময় মতো ডেকে নেবেন। কমলনয়ন নবদ্বীপে থেকে ন্যায়শাস্ত্র চর্চা করে পণ্ডিত হয়ে বেদান্ত শিক্ষা করতে কাশী যান। সেখানে রামতীর্থের অধীনে শিক্ষা করে বৈদান্তিক ও সাধক মধুসূদন সরস্বতীর নামে ভারত বিখ্যাত হন। মধুসূদন চৈতন্যের অন্তর্ধানের পরে পুরীতে আসেন। বিশ্বকোষ চতুর্থ খণ্ড অনুযায়ী পুরীর কাছে কোনো নদী তীরে কাটান 17 বছর। স্নেহাশিস মুখার্জির মতে ওই নদীটি হলো ভার্গব নদী এবং এটি কন্নড় ভাষায় লিখিত পুঁথিতে চৈতন্যদেবের অন্তর্ধানের পরের কথা লেখা রয়েছে। বাঙালি মধুসূদন হঠাৎ কন্নড় ভাষায় পুঁথি লিখবেন কেন? এই প্রসঙ্গে আমাদের বিজয়নগরের রাজা অচ্যুত রায় রাজত্বকালে সিঙ্গলনাড়ুর অন্নিগেহল্লি স্থলে 2টি গ্রাম দানের কথা মনে করতে হবে। সময়কাল 1529 থেকে 1542। এই 2 গ্রাম দান করা হচ্ছে উড়িষ্যা রাজ্য সীমার বাইরে। এই গ্রাম দান করছেন বিজয়নগরের রাজার সম্মতিতেই আমরা ধরে নিতে পারি। দানের সময়টাও চৈতন্যের অন্তর্ধানের আগে নয় সম্ভবত। তাহলে আমরা কি অনুমান করতে পারি মধুসূদন সরস্বতীর নেতৃত্বে এই অঞ্চলে বিশেষ সাধনার কেন্দ্র গড়ে উঠেছিল? সেখানে থাকার সময়ই কন্নড় ভাষায় মধুসূদন সেই পুঁথি রচনা করেছিলেন। চৈতন্য নীলাচলে 24 বছর থাকাকালীন মধুসূদন এলেন অন্তর্ধানের পরে এবং এসে 17 বছর থেকে গেলেন লোকচক্ষু থেকে খানিকটা আড়ালে। চৈতন্যদেব কথা দিয়েছিলেন মধুসূদনকে সময় মতো ডেকে নেবেন। সত্যি ডেকে নিয়েছিলেন। দক্ষিণ ভারতে সাধন শিক্ষার কেন্দ্রের দায়িত্ব দিয়েছিলেন। সাধারণ মানুষের সমাগমের বাইরে মুক্তিকামী সাধকেরও সে কেন্দ্র। দেনুর গ্রামটি বর্ধমানের মন্তেশ্বর ব্লকের অন্তর্গত। আজও সেখানে যেতে গেলে সহজ পথে বাসের যোগাযোগ বিরল। রাস্তায় নেমে গ্রামের ভেতর দিয়ে পায়ে হাঁটা পথে পৌঁছতে হবে। 2টি একচালা মন্দির 2 বিখ্যাত মানুষের স্মৃতি বহন করছে। কেশব ভারতীর জন্মস্থান। চৈতন্যদেবের সন্ন্যাসগুরু জন্মেছিলেন এই দেনুর গ্রামে, যদিও তিনি থাকতেন বর্ধমানের কাটোয়াতেই চৈতন্য এসে সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন। চৈতন্যের দাদা বিশ্বরূপকেও সন্ন্যাস দিয়েছিলেন কেশব ভারতী। একটি একচালা বাড়িতে রয়েছে কেশব ভারতীর মূর্তি। গেরুয়া সন্ন্যাসীর বেশ সেই মূর্তিতে, তিলককণ্ঠী কিছুই নেই। মূর্তি দেখলে শঙ্করাচার্যের দশনামীর এক ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী বলেই বোধ হয়। বৈষ্ণব সাধকের কোনো চিহ্ন সেই মূর্তিতে নেই। বৃন্দাবন দাসের ডেরা। বর্তমানের অধিকারী নরহরি মহান্ত দেখভাল করেন এই একচালা বাড়িটি। যদিও বড় আকারে মন্দির গড়ে তোলবার উদ্যোগ চলছে। কিশোর বয়স থেকে শেষ জীবন পর্যন্ত বৃন্দাবন দাস এখানেই থাকতেন। এখানে বসেই রচনা করেছিলেন আকর গ্রন্থ চৈতন্য ভাগবত, যা প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল। পাশাপাশি 2টি ঘর, একটিতে শুভ্র পোশাক পরিহিত বৃন্দাবন দাসের মূর্তি, অপরটিতে গৌর নিতাইয়ের মূর্তি। পিছনে জগন্নাথ মন্দিরের ছবি, যেন নীলাচলের এক মিনিয়েচার। সামনে একটি ছোট মহিষাসুরমর্দিনীর মূর্তি। কে প্রতিষ্ঠা করেছিলেন সে কথা বর্তমান অধিকারী বলতে পারলেন না। তৃতীয় একটি বিষয় সম্প্রতি আলোচনায় সামনে এসেছে, এক অজানা যোগীর সমাধি। বৃন্দাবন দাসের শ্রীপাঠের তুলসী মঞ্চ। বৃন্দাবন দাসের ঘরের সামনেই, যেখানে আরতি সন্ধ্যা হতো এবং যেখানে বসে বৃন্দাবন দাস লেখালেখি করতেন, সেই বেদির নিচে 2018 সালে হঠাৎই আবিষ্কৃত হয়েছে এক অজানা সাধকের সমাধি। বৃন্দাবন দাসের মন্দিরের সংস্কার ও সম্প্রসারণ করার জন্য জমি খুঁড়তেই বেরিয়ে এসেছে এই চমকপ্রদ সমাধি। সমাধিতে অস্থি, দাঁত ও অন্যান্য নানা দ্রব্যাদি পাওয়া গিয়েছে। এই সমাধির অস্তিত্ব সম্পর্কে মন্দিরের অধিকারীদের কোনো ধারণাই ছিল না। বর্তমানে সেবায়েত
নরহরি মহান্ত এবং সুলোচন মহান্তরা দাবি করেছেন এই সমাধি ছিল তাঁদের পূর্বপুরুষ রামহরি মহান্তের। বৃন্দাবন দাসের শ্রীপাটের থেকে কিছু দূরে এই মহান্ত বংশের গৃহ। সেই বংশে মৃত সৎকারের নিয়ম দাহকার্য। বংশের অন্য কারো সমাধিস্থ করার কথা তাঁরা বলতে পারেননি। যেখানে এই সমাধিটি পাওয়া গিয়েছে তার আশেপাশে শ্রীপাঠ সম্প্রসারণের জন্য অনেকটা স্থান খনন করতে হয়েছে। আর একটিও সমাধি পাওয়া যায়নি, ফলে ওই স্থানটি সমাধিস্থল বলে চিহ্নিত করা যাচ্ছে না। মূলত হিন্দু গ্রাম এবং বৈষ্ণবদের মধ্যেও সমাধির রীতি নেই। নরহরি মহান্ত এবং অন্যরা বললেন তারা কিছুই জানতেন না তুলসী মঞ্চের নিচে সমাধি থাকতে পারে, সেরকম কিছু তাদের ভাবনায় আসেন। শ্রীপাঠ সম্প্রসারণ করতে গিয়েই হঠাৎই আবিষ্কৃত হয়েছে তাদের কথা মতো 6 ফুটের বেশি ছিল সেই সমাধি, এবং যে সকল হাড়গোড় পাওয়া গিয়েছে তার মধ্যে দাঁতের গঠন সাধারণ মানুষের থেকে বড়। বৃন্দাবন দাসের মা নারায়ণী চৈতন্যদেবের বিশেষ কৃপা পেয়েছেন। বৃন্দাবন দাস জন্ম নিয়ে বিতর্কে শ্রীবাসের পুরো পরিবারকে নবদ্বীপ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা আশ্রয় নিয়েছেন চৈতন্যের প্রথম গুরু ঈশ্বরপুরীর জন্মস্থান কুমারহট্ট বা হালি শহরে। এই হালি শহরে শ্বশুর বাড়ি নারায়ণী, কিন্তু নারায়ণীর সেখানেও ঠাঁই হয়নি। চৈতন্যের উদ্যোগে মামগাছির বাসুদেব দত্ত নারায়ণীকে আশ্রয় দিয়েছেন। বিধবার সন্তান বৃন্দাবনের প্রতি অবহেলা করেননি বাসুদেব। উপযুক্ত শিক্ষা বৃন্দাবন পেয়েছিলেন, সে কথা তার রচনা দেখেই আমরা বুঝতে পারি। শুধু বাংলায় সুললিত কাব্য রচনা নয়, মধ্যে মধ্যে সংস্কৃতে রচিত ভাগবতের শ্লোকের উদ্ধৃতিও রয়েছে সেখানে। বৈষ্ণবীয় কিংবদন্তিতে কেবল একবারই দেনুড়ের নাম আমরা পেলাম, যখন লোচন দাস লিখলেন চৈতন্য মঙ্গল। শ্রীখণ্ডের নরহরি ঠাকুরের নির্দেশে লোচন দেনুড়ে এলেন তাঁর রচনা বৃন্দাবন দাসকে পড়াতে এবং মতামত নিতে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বৈষ্ণব সমাজে আদর লাভ করেছে ততদিন। অম্বিকাচরণ হলেন চৈতন্যগুরু কেশব ভারতীর বংশের সন্তান। এই পরিবারের কাছে বৃন্দাবন দাস ও নিত্যানন্দ ও চৈতন্যদেবের বিষয়ে অনেক তথ্য ছিল। অম্বিকাচরণ ব্রহ্মচারী মহাশয়ের শ্রী বৃন্দাবন ঠাকুরের জীবনী প্রবন্ধে 18-19 পৃষ্ঠায় বর্ণিত আছে, ওই তারিয়াতপত্রে লিখিত গ্রন্থ ভাগবত চৈতন্য মহাপ্রভুর হস্তলিখিত টিকা সহ এখনও বৃন্দাবন ঠাকুরের দেব মন্দিরে যত্নে রক্ষিত আছে, এবং প্রতি বছর যাত্রী ও ভক্তসমূহ আসিয়া শ্রী চৈতন্য গদাধরের যুগল হস্তাক্ষর এক গ্রন্থ মধ্যে দর্শন করেন। গ্রন্থখানি অবশ্য অতিশয় জীর্ণ হইয়াছে। 1906 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহিত্যিক প্রদর্শনীতে রামেন্দ্র সুন্দর দ্বিবেদী গদাধর পণ্ডিত লিখিত চৈতন্যদেবের সহস্র টিকা সমৃদ্ধ পুঁথির কপি প্রদর্শন করেন, কিন্তু তিনি বলেন সেই পুঁথি রয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের শ্রীপাটে। বর্ধমানের কেতুগ্রামের দেনুড় গ্রাম এবং মুর্শিদাবাদের ভরতপুর খুব দূরে অবস্থিত নয়। আগেকার দিনে পায়ে হেঁটে একদিনের পথ, আজ গিয়ে কাল ফিরে আসা যায়। এই দুই শ্রীপাঠই সে সময় খুব বিখ্যাত স্থান নয় বৈষ্ণব ভক্তদের কাছে। হয়তো ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হয়েছিল এই দুই শ্রীপাঠ। সম্ভবত লোকচক্ষুর আড়ালে এখানেই কাটিয়ে গিয়েছেন চৈতন্য কিছুদিন তার ঘনিষ্ঠ পার্ষদকে নিয়ে। অনেক পরবর্তীকালে ভক্তদের যাতায়াত শুরু হয়। প্রশ্ন আমাদের মনে অনেক, সঠিক উত্তর আমাদের জানা নেই। একটি সম্ভাবনার কথা আমাদের মনে ভেসে উঠেছে। এ কি সম্ভব যে চৈতন্যদেব শেষ জীবনে ফিরে এসেছিলেন তাঁর প্রিয় নারায়ণীর সন্তানের কাছে
সেই নারায়ণী যার ভরণ পোষণের দায়িত্ব চৈতন্য দিয়েছিলেন বাসুদেব দত্তের হাতে, সেই নারায়ণীর পুত্রের যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থাও হয়েছিল। উপযুক্ত শিক্ষা ছাড়া চৈতন্য ভাগবত রচনা করা কখনোই সম্ভব ছিল না। নাহং বিপ্রো ন চ নরপতিরণাপি বৈশ্यो ন শূদ্রো বা নাহং বরণী ন চ গৃহপতির্নো বনস্থো জ্যোতির্বা